বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ট্রাইব্যুনালের সাক্ষ্যে হাসনাত আবদুল্লাহ বললেন, আদালতের ঘাড়ে বন্দুক রেখে অবৈধ শেখ হাসিনার সিদ্ধান্তকে বৈধতা দিত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে অবৈধ যেত সিদ্ধান্ত ছিল সেগুলোর বৈধতা দিত। গোয়েন্দা কর্মকর্তারা যা বলতো টিভি চ্যানেলগুলোতে সেটাই দেখানো হতো, কিন্তু শেখ হাসিনার এই অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতে দেয়নি এদেশের জনগণ। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ সাক্ষ্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেছেন। এ সময় হাসনাত আবদুল্লাহ শেখ হাসিনার উপযুক্ত শাস্তি চেয়েছেন। এরপর জানাবো প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে সিসি। প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করছেন প্রধান নির্বাচন কমিশন সিসি এএমএম নাসির উদ্দিন। আজ সুপ্রিম কোর্টে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী সীমানা নির্ধারণ, প্রতীক বরাদ্দ সংক্রান্ত রিট, পাশাপাশি প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন নিয়ে আদালতের দায়ের করা বিভিন্ন মামলা নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা শুরু হয়েছে প্রধান নির্বাচন কমিশন সিসি নাসির উদ্দিনের। এদিকে মত পার্থক্যের কারণে যেন জুলাইয়ের স্বপ্ন বৃথা না যায় বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দল এবং শক্তিগুলোর মত পার্থক্যের কারণে জুলাইয়ের স্বপ্ন যেন বৃথা না যায়। আজ জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন। অধ্যাপক ড মাহবুবুল্লাহ এবং তার প্রাত সহধর্মিণী উম্মে সালমা আলো প্রণীত গ্রন্থগুলোর প্রকাশনা উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। জানাবো বুধবার থেকে ভ্যাট সপ্তাহ শুরু। ১ লক্ষ নতুন ভ্যাট নিবন্ধনের লক্ষ্যে এনবিআর। আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে ভ্যাট সপ্তাহ। ভ্যাট সপ্তাহ উপলক্ষে নতুন করে ভ্যাটের আওতায় প্রায় ১ লক্ষ নতুন ভ্যাটদাতাকে আনার সিদ্ধান্ত গ্রহণ করেছে এনবিআর। এনবিআরের চেয়ারম্যান আজ বিষয়টি নিশ্চিত করেছে। দেশে যেন অবৈধভাবে কেউ কালো টাকার মালিক হতে না পারে, সেজন্য এই ভ্যাটের ব্যবস্থা। এছাড়া রাষ্ট্র পরিচালনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলিমেন্ট হচ্ছে এই ভ্যাট প্রদান। ভ্যাটের মাধ্যমে আসলে দেশের প্রতিটি মানুষ দেশকে যে অর্থ দিয়ে থাকে সেটা দিয়েই সরকার পরিচালিত হয়। এবং সর্বশেষ জানাবো মিয়ানমারে ৪ মাত্রার ভূমিকম্প। মিয়ানমারে আজ মঙ্গলবার ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন। ভূমিকম্পটি ৯ ডিসেম্বর স্থানীয় সময় ১০টা ৩২ ইউটিসি ৪টা ২-এ সংঘটিত হয়েছে এবং এর কেন্দ্র ছিল মিয়ানমারের উত্তরাঞ্চলে অবস্থিত পাইনে ও লুইনের কাছে। ভূমিকম্পের কেন্দ্রের অবস্থান ছিল ২২.৭৬৭ ডিগ্রি এন এবং ৯৬.২০৬ ডিগ্রি ই এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। এই ভূমিকম্পে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। আজ ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা এই সংবাদটি নিশ্চিত করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ট্রাইব্যুনালের সাক্ষ্যে হাসনাত আবদুল্লাহ বললেন, আদালতের ঘাড়ে বন্দুক রেখে অবৈধ সিদ্ধান্তকে বৈধতা দিত আওয়ামী লীগ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে অবৈধ সিদ্ধান্তকে বৈধতা দিত। গোয়েন্দা কর্মকর্তারা যা বলতো টিভি চ্যানেলগুলোর স্কলে সেটাই যেত।
মঙ্গলবার বেলা ১২টার দিকে জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বিরোধী শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মামলার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে তিনি এসব কথা বলেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই জবানবন্দি দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। সেখানে তিনি জুলাইয়ের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, কিভাবে আওয়ামী লীগ সরকার শিক্ষার্থীদের মাথার উপরে বন্দুক ঠেকিয়ে আমাদের আন্দোলনকে দমন করার চেষ্টা করেছিল স্বৈরাচারী শেখ হাসিনা সরকার, এবং সেখান থেকে আমরা কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি। শেখ হাসিনা আমাদেরকে এমনভাবে চেষ্টা করেছিল যাতে মনে হয়েছে যে আমাদের সবকিছু তিনি ধ্বংস করে দিবেন। তারপর আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা সেখান থেকে নিজের জীবনকে বাজি রেখে তারপর আমরা সবকিছু করার সিদ্ধান্ত নিয়েছি। এমন একটি ঘটনা আমাদের সঙ্গে ঘটেছে। আসলে আমরা বলতে কষ্ট পাচ্ছি, সেদিন আমাদের সঙ্গে যে খারাপ ব্যবহার করা হয়েছে, আমরা যে জীবন পেয়েছি এটা হচ্ছে আমাদের বনাজ জীবন। এই বনাজ জীবনের বিষয়টি আমরা সত্যি কথা বলতে কি আমরা কখনো ভাবিনি যে আমরা বেঁচে থাকবো, আমরা তো মরেই গিয়েছিলাম। প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে সিসি। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। এম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বৈঠকের আয়োজন করা হয় এবং বৈঠকে প্রধান বিচারপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশন সিসি এম নাসির উদ্দিন এই বৈঠকটির আয়োজন করেছে। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে করণীয় নির্ধারণ করতে মূলত এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসলে নির্বাচন কমিশন বিভিন্ন বিষয়ে প্রধান বিচারপতির কাছ থেকে পরামর্শ নেবেন। আজ তিনি আগারগাঁও প্রধান নির্বাচন কমিশনের কার্যালয় থেকে সরাসরি সুপ্রিম কোর্টে পৌঁছেছেন। সেখানে তাকে স্বাগত জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এরপর দুপুর ২টার দিকে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশন সিসি এবং প্রধান বিচারপতি। শেখ হাসিনা পালিয়ে যাবার পর বাংলাদেশে প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদ তিনি দায়িত্ব গ্রহণ করেন। তিনি দায়িত্ব নেয়ার পর তার সবথেকে যে বড় ভূমিকা সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় নির্মাণ করা, এবং এই সচিবালয় থেকে আগামীতে যত বিচারক আসবেন সেখান থেকেই তাদেরকে কাউন্সিলের মাধ্যমে আসলে বিচারপতি নিয়োগ দেওয়া হবে সচিবালয় থেকে, অর্থাৎ বিচারালয়ের জন্য পৃথক সচিবালয়। অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান উপদেষ্টা ক্ষমতা আসার পর রাষ্ট্রপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে আসলে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়ার কথা হয়েছিল, তবে তিনি সেটি গ্রহণ করেননি। তিনি বলেন, আমি রাষ্ট্রপতি হিসেবে যেতে চাই না। আমার জীবনের যে লক্ষ্য ছিল যেন ভবিষ্যতে সবাই ন্যায় বিচার পায়, রাষ্ট্রে যেন আর কখনো কোনো স্বৈরাচার তৈরি হতে না পারে, সে ব্যাপারে বাংলাদেশ পৃথক সচিবালয় নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল। সেটি বিগত ২৬ বছর ধরে তিনি এই প্রচেষ্টা চালিয়ে অবশেষে বিষয়টি নির্ধারণ করতে পেরেছেন। এটি প্রধান বিচারপতি হিসেবে তার সবথেকে বাংলাদেশের জন্য বড় অর্জন। মতপার্থক্যের কারণে যেন জুলাই স্বপ্ন বৃথা না যায় বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা একজন ভিন্ন ভিন্ন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নিয়ে মাঠে এসেছি, অর্থাৎ কেউ বিএনপি, কেউ বা জামাত ইসলাম, কেউ বা এনসিপি সহ আরও অনেক ধরনের রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশে রয়েছে। তাই বলতে চাই এই ধরনের মতপার্থক্য থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। তবে আমি বলতে চাই এই ধরনের মতপার্থক্য করতে গিয়ে আমাদের প্রকৃত যে অর্জন, অর্থাৎ জুলাইয়ের যে অর্জন ছিল, সেই অর্জনটা যেন বৃথা হয়ে না যায় সেই ব্যাপারে তিনি কথা বলেছেন। এ সময় তিনি আরো বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর ধরে এই স্বৈরাচারী সরকারকে পতনের আন্দোলন করেছি, কিন্তু কখনো আমাদের মনে হয়নি যে আমরা যারা একসঙ্গে থেকে কাজ করছি তাদের মধ্যে ফাটল ধরবে। কিন্তু ৫ই আগস্টের পর কিছু কিছু রাজনৈতিক নেতাদের কথাবার্তায় এমনটা মনে হয়েছে যে হয়তো তাদের
তাদেরই সব অবদান, আমাদের কোনো অবদান নেই। কিন্তু আমরা বলতে চাই স্বৈরাচারী সরকার পতনের জন্য বিএনপির অবদান সবথেকে বেশি। বিএনপির এই অবদানকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি আরও বলেছেন, আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই, সেজন্য আমরা সবাইকে নিয়ে মিলেমিশে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি। আর এই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা নানাভাবে সমস্যার সম্মুখীন হয়েছি। আমরা বলতে চাই এই বাংলাদেশ আমার আপনার সবার, সুতরাং দেশটাকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে হলে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তা না হলে দেশের বিরুদ্ধে যে স্বৈরাচারের দোসরেরা রয়েছে তারা আবারও মাথাচাড়া দিয়ে উঠবে। তাই সবাইকে বলবো, আপনারা ঐক্যে ফাটল না ধরিয়ে জুলাই আন্দোলনের যে প্রত্যাশা ছিল সেটা যেন ব্যর্থ না হয়, সেই ব্যাপারটি খুবই গুরুত্ব সহকারে দেখবেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীতে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। এ সময় তিনি দেশবাসীর প্রতি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফেরত আসবেন, তবে কবে আসবেন সে বিষয়টি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিশ্চিত করতে পারেননি। বুধবার থেকে শুরু ভ্যাট সপ্তাহ 1 লাখ নতুন ভ্যাট নিবন্ধনের লক্ষ্যে এনবিআর। আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে ভ্যাট সপ্তাহ। ভ্যাট সপ্তাহ উপলক্ষে নতুন করে 1 লাখ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আজ মঙ্গলবার আগারগাঁওয়ে রাজস্ব ভবন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান বলেছেন, প্রতি বছরের ন্যায় এবছর 10 থেকে 15% ভ্যাট সপ্তাহ পালন করা হচ্ছে। নিবন্ধনকে গুরুত্ব প্রদান এবছরে ভ্যাট দিবস 10ই ডিসেম্বর থেকে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী বিশেষ নিবন্ধন ক্যাম্পেইন পরিচালিত করা হবে, যার উদ্দেশ্য হবে 1 লক্ষ নতুন ভ্যাট নিবন্ধন প্রদান করা। বর্তমান দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান সংখ্যা 6,44,000 বলেও জানান এনবিআরের চেয়ারম্যান। তিনি বলেন, বর্তমান ভ্যাট নিবন্ধনের আওতার বাইরে বহু প্রতিষ্ঠান রয়েছে। এই সঠিক তথ্য আমাদের কাছে নেই, তবে ভ্যাট নিবন্ধনের আওতায় সংখ্যাটা অনেক বেশি বলে মন্তব্য করেছেন তিনি। এবার ভ্যাট সপ্তাহের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে, সময় মতো নিবন্ধন করতে হবে এবং যদি কেউ নিবন্ধন না করে তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ সময় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে, এমনটা জানিয়েছেন এনবিআরের চেয়ারম্যান।